गुड मॉर्निंग माय डियर स्टूडेंट। और कয়েকদিন পরেই মাধ্যমিক एग्जाम ভৌতবিজ্ঞান টপিকের উপর কিছুগুলো ম্যাথ এখানে একসঙ্গে করে দেওয়া হচ্ছে। বেশিরভাগ স্টুডেন্টের এই ভৌতবিজ্ঞানের ম্যাথের উপর একটা ভয় জন্ম নিয়েছে। এইখানে আমরা এই যদি ক্লাসটা ঠিকভাবে করো তো সমস্ত ম্যাথগুলোকে একসঙ্গে করে দেওয়া হচ্ছে। তোমাদের ভৌতবিজ্ঞানের ম্যাথের উপর যে ভয় সে ভয়টা কিন্তু দূর হয়ে যাবে। মূলত কয়েকটা টপিক থেকেই ম্যাথ থাকে, যেগুলো হচ্ছে রাসায়নিক গণনা, গ্যাসের আচরণ, চলতড়িৎ, আলো। এই চারটে চ্যাপ্টার থেকে মোটামুটি কোয়েশ্চেন অ্যান্সার ম্যাথ টাইপের থাকে। এগুলো আমরা আজ একসঙ্গে সব কিছু একসাথে করব, যার ফলে ম্যাথের উপর আর কোনো প্রবলেম হবে না। ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে গ্যাসের আচরণ। গ্যাসের আচরণের সম্পর্কে মূলত বয়েলের সূত্র, চার্লসের সূত্র, আদর্শ গ্যাসের সমীকরণ, এগুলো থেকেই ম্যাথমেটিক্যাল টার্ম আসে। বয়েলের সূত্র প্রথম আমরা শুরু করি, দিয়ে দুই একটা এক্সাম্পল করব, তাহলে এটা আর জটিল লাগবে না। বয়েলের সূত্র, বয়েলের সূত্র কি বলে যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতিক হারে পরিবর্তিত হয়। ব্যস্তানুপাতিক হারে পরিবর্তিত কথাটার অর্থ হলো যে একটা বাড়লে একটা কমবে। অর্থাৎ গ্যাসের আয়তন যদি ভি হয় আর চাপ যদি পি হয়, তাহলে তাদের মধ্যে রিলেশনটা হচ্ছে যে ভি ভেরিয়েশন 1/p। এটাকে বলা হয় ব্যস্তানুপাতিক। যদি ভেরিয়েশনটা তাহলে কি হয় না, ভি সমান একটা ধ্রুবক k/p। এটা যদি কোনাকুনি মাল্টিপ্লাই করা হয় তাহলে পিভি ইজিক্যাল টু ধ্রুবক। এই কথাটার মানে কি, মানে গ্যাসের চাপ ও আয়তনের গুণফল, সেই গুণফলটা কি হবে, একই থাকবে। যদি এক বা একাধিক গ্যাস হয় তাহলে তাদের যে চাপ আয়তনের গুণফল, সেই চাপ আয়তনের গুণফলটা কি থাকবে, একই থাকবে। যদি দু রকমের গ্যাস হয় তাহলে P1 V1 ইজিক্যাল টু P2 V2। তাদের চাপ ও আয়তনের যে গুণফল, সেই গুণফলটা কি থাকবে, সমান থাকবে। এই সূত্র থেকে আমরা অঙ্ক করব P1 V1 সমান P2 V2। কোনো সূত্র মনে রাখার দরকার নেই, শুধু মনে রাখবে যে একটা আরেকটার সঙ্গে সমানুপাতিক হয়। তাহলে সমানুপাতিক যদি হয় তাহলে ভি ভেরিয়েশন k/p, কোনাকুনি মাল্টিপ্লাই করলে এটাই হয়। এখন দেখো একটা অঙ্ক আমরা করি, তারপর সেইখান থেকে বাকিগুলো আমরা করব। একটা এক্সাম্পল নিই। যদি বলে যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের চাপ দ্বিগুণ করা হলো, তাহলে আয়তন কয় গুণ হবে, এরকম যদি একটা কোনো কোশ্চেন থাকে। ফার্স্ট কোশ্চেন কি, কোশ্চেন একদম সহজ সহজ থাকে, এমন নয় যে খুব জটিল জটিল কোশ্চেন থাকে মাধ্যমিকে, তা কিন্তু না, একদম সহজ সহজ বেসিক থেকেই কোশ্চেন থাকে। চাপ দ্বিগুণ করা হলে, চাপ দ্বিগুণ করা হলে আয়তন কগুণ হবে, এরকম যদি একটা কোশ্চেন থাকে, আয়তন কগুণ হবে। এর আগে লেখা থাকবে যে স্থির উষ্ণতা নির্দিষ্ট ভরে। তাহলে চাপ যদি দ্বিগুণ হয় তাহলে প্রাথমিক চাপটাকে আমরা যদি P1 ধরি, তাহলে P1 সমান P, অন্তিম চাপটা দ্বিগুণ, তাহলে এটা প্রাথমিক চাপটা যদি P হয় তাহলে অন্তিম চাপটা কত হয়, 2P। আয়তনের ক্ষেত্রে আয়তন, প্রাথমিক আয়তনটা আমরা ধরে নিচ্ছি V1 আর অন্তিম আয়তনটা হচ্ছে V2। প্রাথমিক আয়তন, এই প্রাথমিক আয়তনটা হচ্ছে V1 আর অন্তিম আয়তনটা হচ্ছে V2। তাহলে একটু আগে আমরা কি পড়ানো হলো যে P1 V1 সমান P2 V2, P1 V1 সমান P2 V2। তাহলে এখানে মানগুলো বসাও। P1 এর মানটা কত আছে P, V1 এর মানটা V1 আর P2 এর মানটা 2P আর V2 এর মানটা V2। তাহলে যদি এখানে আমরা V1/V2 করি তাহলে কি হয় না 2P/P। তাহলে P কাটা গেল, তাহলে V2 সমান কত হয় না V2 সমান 2V2 সমান V1, তাহলে V2 সমান হয়ে গেল V1/2। অর্থাৎ আয়তনটা কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। সরাসরি আমরা বলতে পারি যে যেহেতু ব্যস্তানুপাতিক, তাহলে চাপটা দ্বিগুণ হলে আয়তনটা অর্ধেক হয়ে যায়। তাহলে এইখান থেকে আমরা এটা বলতে পারি যে আয়তন এটা কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যায়। কোশ্চেন যদি দেওয়া থাকে চাপ 3 গুণ যদি করা হয়
তাহলে আয়তন 1/3 গুণ হবে। চাপ যদি 4 গুণ করা হয় তাহলে আয়তন হবে 1/4 গুণ। এইভাবে আমরা এটা করতে পারি। নেক্সট একটা আমরা আলাদা এক্সাম্পল দিই। নেক্সট কোয়েশ্চেন কি আছে যে 75 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপে কোনো গ্যাসের আয়তন 5 লিটার, স্থির উষ্ণতায় কত চাপে তার আয়তন 1 লিটার হবে। এরকম যদি কোশ্চেন থাকে, প্রথমে যে ডাটাগুলো দেওয়া আছে সেই ডাটাগুলো লিখবে একদম পরিষ্কার। প্রথম কি দেওয়া আছে, প্রথমে যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে P1, প্রাথমিক চাপটা দেওয়া আছে, এটা দেওয়া আছে 75 সেমি পারদস্তম্ভের চাপ Hg। তারপরে কি দেওয়া আছে, আয়তনটা দেওয়া আছে, তাহলে V1 সমান দেওয়া আছে 5 লিটার। তারপর কি দেওয়া আছে, কত চাপে তার আয়তন 1 লিটার হবে, অর্থাৎ V2টা দেওয়া আছে 1 লিটার, আর P2টা বার করতে বলছে, যেটা বার করতে হচ্ছে সেটা হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। ঠিক আছে, তারপরে আমরা লিখি যে বয়েলের সূত্রে কি লেখা হলো এখন, যে চাপ ও আয়তনের গুণফলটা একই থাকবে, অর্থাৎ P1 V1 সমান P2 V2। তাহলে মানগুলো যদি এখানে বসানো হয়, P1 এর মানটা 75, V1 এর মানটা 5 ইকুয়াল টু P2 ভ্যালুটা বার করতে হবে, তাহলে P2 এর জায়গায় P2 আর V2 এর জায়গায় 1। তাহলে P2 সমান কত হলো, 5 ইন্টু 75, এটা গুণ করলে কত হয়, 375। 375 সেন্টিমিটার Hg। এরকম ছোটো ছোটো কোয়েশ্চেন থাকে, তো যদি বয়েলের সূত্র থেকে কোনো অঙ্ক দেওয়া হয় তাহলে সেটা ইজিলি করতে পারে যায়। কোনো ক্ষেত্রে কি দেওয়া থাকবে, V1টা দেওয়া থাকবে, V2টা বার করতে হবে, কোনো ক্ষেত্রে P1 দেওয়া থাকবে, P2 বার করতে হবে। এই ডাটাগুলো P1 V1 সমান P2 V2, এই ইকুয়েশন থেকে কিন্তু সমস্ত বয়েলের সূত্রের অঙ্কগুলো হয়ে যায়। নেক্সট যেটা আমাদের আছে সেটা হচ্ছে চার্লসের সূত্র। চার্লসের সূত্রটা বয়েলের সূত্র থেকেও সহজ। চার্লসের সূত্রে বলে কি, যে স্থির ভরে নির্দিষ্ট চাপে কোনো গ্যাসের আয়তন গ্যাসের উষ্ণতার সঙ্গে সমানুপাতিক হারে পরিবর্তিত হয়। অর্থাৎ গ্যাসের আয়তন যদি V হয় আর উষ্ণতা যদি T হয়, তাহলে V ভেরিয়েশন T। তাহলে এটাকে যদি আমরা ভেরিয়েশন উঠাতে হয় তাহলে কি হয় না, একটা ধ্রুবক একটু আগে বলানো হলো, আর তার সঙ্গে কি হলো একটা ধ্রুবক ইকুয়াল চিহ্ন। তাহলে এটা হচ্ছে V/T = K। এই কথাটার মানে কি, এই কথাটার মানে হচ্ছে কি, যে গ্যাসের আয়তন এবং গ্যাসের উষ্ণতার যে অনুপাত, সেই অনুপাতটা কি থাকবে, একই থাকবে। অর্থাৎ যদি দু রকমের গ্যাস হয় তাহলে V1T1 = V2T2, এটা হচ্ছে তাদের মধ্যে চার্লসের সূত্রের সমীকরণ। এই সমীকরণ থেকে কিন্তু সমস্ত অঙ্ক হয়ে যাবে। একটা এক্সাম্পল দিই তাহলে বোঝা যাবে যে ব্যাপারটা কি। এই ক্ষেত্রে মনে রাখবে যে উষ্ণতাটা সর্বদাই কিন্তু ক্যালভিনে নির্ণয় করতে হয়। অর্থাৎ এখানে কি দেওয়া আছে, যে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় প্রাথমিক যেটা থাকে সেটা হচ্ছে 1, তাহলে T1 এর ভ্যালুটা কত দেওয়া আছে, 27 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি ক্যালভিনে করতে হয় তাহলে কি করতে হয়, 273 দ্বারা যোগ, তাহলে এটা হয়ে গেল 300 ক্যালভিন। কি দেওয়া আছে, যে আয়তন দেওয়া আছে, প্রাথমিক আয়তনটা, তাহলে V1টা কত দেওয়া আছে, 2 লিটার। 2 লিটার চাপ স্থির রাখলে কত তাপমাত্রায়, অর্থাৎ T2 এর ভ্যালুটা বার করতে হবে, কত তাপমাত্রায় এর আয়তন হবে 3 লিটার, অর্থাৎ V2 সমান = 3 লিটার। তাহলে এখানে কি বলা হলো, যে V1/T1 = V2/T2। এর মানগুলো যদি বসানো হয়, V1 এর ভ্যালুটা কত আছে 2, বাই T1 এর ভ্যালু কত দেওয়া আছে 300, = V2 এর ভ্যালু কত দেওয়া আছে না 3, আর T2 এর ভ্যালুটা আমাকে বার করতে হবে। তাহলে কোনাকুনিতে মাল্টিপ্লাই করি, তাহলে কত হয় না 2T2 = যদি এটা কোনাকুনি মাল্টিপ্লাই করি, যে 2T2 = 3 × 9, তাহলে T2 = কত হয় 900/2, অর্থাৎ
450 ক্যালভিন। এটাকে যদি ডিগ্রি সেন্টিগ্রেড করতে হয় তাহলে কী করতে হয় না 273 দিয়ে বিয়োগ, যদি ডিগ্রি সেন্টিগ্রেডটা ক্যালভিনে করি তাহলে বিয়োগ যোগ, আর ক্যালভিনটাকে যদি ডিগ্রি সেন্টিগ্রেড করি তাহলে 273 দিয়ে বিয়োগ। তাহলে T2 সমান 450 মাইনাস 273, 3 10 7, 7 8, 9 10, আর এটা হলো 7, 2 3 4, 177 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা বার হয়ে যাবে 177 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা ক্যালভিনে রেখে দিলেও ঠিক আছে, ডিগ্রি সেন্টিগ্রেড কনভার্ট করলেও ঠিক আছে। এইভাবে কিন্তু চার্লসের সূত্র যদি থেকে কোনো অঙ্ক আসে তাহলে এইভাবে করলেই সেটা কিন্তু হয়ে যায়। অর্থাৎ আমরা বয়েলের সূত্রে কি পড়া হলো যে P1 V1 আর সমান P2 V2, আর চার্লসের সূত্রে কি পড়ানো হলো V1/T1 = V2/T2। এবার কোনো কোনো ক্ষেত্রে অঙ্ক দেয় যে চার্লসের বয়েলের একই সঙ্গে সূত্র, সমন্বয় সূত্র এটাকে বলা হয়, একই সঙ্গে সূত্রের উপরও অঙ্ক দেয়। সমন্বয় কীভাবে করে দেখো, আমি বোঝানো হচ্ছে প্রথমে, তারপর একটা এক্সাম্পল দেওয়া হবে। সমন্বয় কথাটার মানে হচ্ছে দুটো একই সঙ্গে। আমরা বয়েলের সূত্রে কি পড়ানো হলো যে বয়েলের সূত্র বলে কি যে গ্যাসের আয়তনটা চাপের সঙ্গে ব্যস্তানুপাতিক হারে পরিবর্তিত হয়। ভি মানে হচ্ছে আয়তন, ভলিউম ইংলিশ টার্ম, আর পি মানে হচ্ছে প্রেসার, যার চাপ। আর চার্লসের সূত্রে কি পড়ানো হলো যে ভি ভেরিয়েশন টি, দুটোকে একসঙ্গে লিখলে কেমন হয় না ভি ভেরিয়েশন T/P। যদি এখানে ধ্রুবকটাকে হাঁটানো হয় তাহলে একটা ইকুয়াল T/P আর একটা হচ্ছে ধ্রুবক। এটা যদি কোনাকুনি গুণ করি তাহলে কি হয় না PV = TK বা PV/T = K। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে চাপ আর আয়তনের গুণফল এবং উষ্ণতার সঙ্গে যে অনুপাত সেটি কি দেখবে না একই দেখবে। যে দু রকমের গ্যাস থাকে তাহলে P1 V1/T1 = P2 V2/T2। এই ইকুয়েশন থেকে চার্লস বয়েলের সূত্র থেকে যদি অঙ্ক দেয়, কী করে বুঝবো আমরা যদি চার্লস বয়েলের সূত্র থেকে অঙ্ক দেওয়া হয়েছে? এই ক্ষেত্রে তিনটা রাশি দেওয়া থাকবে, চাপ, আয়তন আর উষ্ণতা। ওইটার ক্ষেত্রে যেমন যে কোনো দুটো দেওয়া থাকতো, চাপ আয়তন, না হলে আয়তন উষ্ণতা, কিন্তু এটার ক্ষেত্রে তিনটে রাশি দেওয়া থাকবে। সেইখান থেকে বোঝা যাবে কি এটা চার্লস বয়েলের সম্মিলিত সূত্র থেকে অঙ্কটা করা যাবে। একটা আমরা এক্সাম্পল দিই তাহলে ঠিক বোঝা যাবে। তাহলে এক্সাম্পল হচ্ছে কি দেওয়া আছে কোশ্চেনে, 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ও 750 mm চাপে কোনো গ্যাসের আয়তন 1000 সেন্টিমিটার কিউব, কোন তাপমাত্রায় 7000 mm এই চাপে গ্যাসটির আয়তন 1400 সেন্টিমিটার কিউব হবে। তাহলে যেগুলো দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে কি 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, অর্থাৎ T1 এর ভ্যালুটা দেওয়া আছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাকে ক্যালভিনে যদি করতে হয় তাহলে 273 দিয়ে যোগ, তাহলে হয়ে গেল এটা 300 ডিগ্রি ক্যালভিন। তারপরে কি দেওয়া আছে না চাপটা, P1 এর ভ্যালুটা, P1 এর ভ্যালুটা কত দেওয়া আছে 750 mmHg। তারপরে দেওয়া আছে কি না আয়তন V1 এর ক্ষেত্রে হচ্ছে 1000 সেন্টিমিটার। এটার ক্ষেত্রে এককগুলো দেখে নেবে, যেমন এটা চাপের সঙ্গে একক সেম থাকে, আয়তনের সঙ্গে একক সেম থাকে। তারপরটা কে দেওয়া আছে না চাপ, দেখো এখানেও mmHg আছে, এখানে mmHg আছে, মানে ঠিক আছে, এককগুলো দুটোর ক্ষেত্রে সেম আছে 700 mmHg। আর কি দেওয়া আছে গ্যাসটির আয়তন 1400 সেন্টিমিটার কিউব হবে, এখানেও সেন্টিমিটার কিউব, এখানেও সেন্টিমিটার কিউব, এটা আছে 1400 সেন্টিমিটার কিউব। সিজিএস এসআই এগুলো কোনো করার দরকার নেই, কারণ এই রেশিও যখন করবো তখন কাটা যাবে। তাহলে এরপরে আমার কী বার করতে হবে না T2টা বার করতে হবে, T2-র ভ্যালুটা কত। তো ড্রাগুলো এইভাবে লেখানো হলো। এরপর সিম্পলি আমরা যে ইকুয়েশন লেখানো হলো যে P1 V1/T1 = P2 V2/T2। তাহলে ভ্যালুগুলো যদি বসানো হয়, P1 এর ভ্যালু কত আছে 750 ইন্টু V1 এর ভ্যালু কত দেওয়া আছে 1000 বাই T1 এর ভ্যালু কত দেওয়া আছে 300 = P2 ভ্যালু কত দেওয়া আছে 700, V2 ভ্যালু হচ্ছে 1400, আর T2 ভ্যালুটা বার করতে হবে।
এখানে কাটাকাটিটা করে নাও, তাহলে ছোট হবে অনেক। একটা দুটো শূন্য গেল, দুটো শূন্য গেল, এবার এদিকে এদিকে কাটা যায়। এখানে দুটো শূন্য গেল, এখানে দুটো শূন্য গেল, তাই তো। এখানে 3 দিয়ে কাটা যায়, 3 দুগুণে 6, 7, 3 5 15, 25। তাহলে আমরা টি2-র ভ্যালুটা কত পাবো না, টি2 কোনাকুনি যদি মাল্টিপ্লাই করি তাহলে টি2 সমান হয়ে যাবে 700 × 14/25। 25 যদি এটাকে কাটাকাটি যাই, 4 5 7, 4 7 28, একে 5 দিয়ে কাটো, তাহলে 5 5 25, 5 1 5, 6 7 20, 4 5 20, 5 দিয়ে 5 দুগুণে 10, 4 5 8 40, তাহলে 28 গুণিত 40, এটা যেটা হবে সেটা হবে তার ভ্যালুটা। 28 গুণিত 14 এত কি কেলভিন, তাহলে এটা আমার মানটা পাওয়া গেল। এটার ক্ষেত্রে টি2-র মানটা গুণ করলে মানটা পাওয়া যায়। এইভাবে চার্লসের বয়েলের যদি সূত্র থেকে দেয় তাহলে কিন্তু এইখান থেকে অঙ্ক করলে ইজিলি হয়ে যায়। আরেকটা যেখান থেকে দেয় খুব কম দেয়, এটা যে আদর্শ গ্যাসের সমীকরণ থেকে। আদর্শ গ্যাসের সমীকরণ হচ্ছে PV = nRT। এখানে P এর মান দেওয়া থাকবে, V এর মান দেওয়া থাকে, আরেকটা N এর মান দেওয়া থাকে, যে কোনো একটা মান দেওয়া থাকবে না, সেটা কিন্তু বার করতে হয়। তাহলে আদর্শ গ্যাসের সমীকরণটা কি না, PV = nRT, যেখানে Pটা হচ্ছে চাপ, Vটা হচ্ছে আয়তন, Nটা হচ্ছে মোল সংখ্যা। মোল সংখ্যাটা হয় দেওয়া থাকতে হয়, না হলে এটাকে বার করে নিতে হয়। কীভাবে বার করে নিতে হয়, যদি বলা হয় যে 10 গ্রাম হাইড্রোজেন, 10 গ্রাম হাইড্রোজেন, তাহলে আমরা কি জানি যে হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে কত না 2, দুটো একটার 1, কিন্তু দুটো হাইড্রোজেন থাকার জন্য 2 1 2, তাহলে 1 মোল মানে হচ্ছে 2 গ্রাম, তাহলে 10 গ্রাম মানে কয় মোল হবে না 5 মোল। এইভাবে মোল সংখ্যাটা কিন্তু বার করে নিতে হয়। তাহলে 2 গ্রাম সমান হচ্ছে 1 মোল, আর 10 গ্রাম মানে কত 10/2 অর্থাৎ 5 মোল। এইভাবে কিন্তু মোল সংখ্যাটা বার করে নিতে হয়, নাহলে কোনো ক্ষেত্রে কিন্তু মোল সংখ্যাটা দেওয়াও থাকে, সেইভাবে কিন্তু অঙ্কটা করতে হয়। একটা আমি এক্সাম্পল দিই তাহলে ভালো বুঝতে পারবে। একটি 12 লিটার সিলিন্ডারে 150 মোল বায়ু আছে। তাহলে প্রথমে যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে 1, তাহলে প্রথমে আয়তন দেওয়া আছে, এটা হচ্ছে V1 কত দেওয়া আছে 12 লিটার। তারপর আছে মোল সংখ্যা, N সমান কত দেওয়া আছে, আচ্ছা এটা যেহেতু 1 2 করার দরকার নেই, যার জন্য এটাকে শুধু VP দিয়ে লিখলেই হয়। Nটা কত দেওয়া আছে 150 মোল। আর কি দেওয়া আছে 115 ডিগ্রি, তাহলে উষ্ণতাটাকে সর্বদাই কেলভিনে করতে হয়, প্লাস 273, তো এটা করলে কত হয় 5 এর 3 8, 7 এর 1 8, আর 2 এর 1 3, 388 কেলভিন। তারপর কি না অ্যাভোগাড্রোর সংখ্যা, অ্যাভোগাড্রোর সংখ্যা মানটা হয় 0.082 ATM। আমার কি বার করতে হবে, অন্তিম চাপটা P এর ভ্যালুটা বার করতে হবে, P সমান জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আদর্শ গ্যাসের সমীকরণ কি না, PV = nRT। আমাকে চাপটা বার করতে হবে, তাহলে P সমান কত না, P সমান হচ্ছে nRT/V। তাহলে মানগুলো যদি বসানো হয়, N এর ভ্যালুটা হচ্ছে 150, আর এর ভ্যালুটা হচ্ছে 0.082, আর T এর ভ্যালুটা হচ্ছে 388, বাই V এর ভ্যালুটা কত দেওয়া আছে না 12 লিটার। এখান থেকে কাটাকাটি করা যায়, কাটাকাটি করে একটা নির্দিষ্ট ভ্যালু আসবে, সেটাই হচ্ছে P এর মান। আমি এত ক্যালকুলেশন করছি না, কারণ অনেক সময় লাগবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য শুধু প্রসেসটা দেখানো হচ্ছে যে কীভাবে করবে এখানে। তাহলে এখানে P এর মানটা মানটা বার হয়ে যাবে, কাটাকাটি করলেই 3 দিয়ে কাটা যাবে। এটা যে 442 সম্বলিত সূত্র বা আদর্শ গ্যাসের সমীকরণ থেকে এখানে কিন্তু অঙ্ক। 442 আদর্শ গ্যাসের সমীকরণের অঙ্ক প্রায় একই রকম, এই ক্ষেত্রে একটা এক্সট্রা মোল সংখ্যা থাকে। 442 সম্বলিত সূত্র দিয়ে কিন্তু মোল সংখ্যা থাকে না। আরেকটা অ্যাভোগাড্রোর সংখ্যা থেকে শর্ট কোয়েশ্চেন থাকে, অ্যাভোগাড্রোর সূত্র থেকে, সেখান থেকে কিন্তু এই বড় কোয়েশ্চেন থাকে না। সেই অ্যাভোগাড্রোর সূত্রটা হচ্ছে স্থির চাপে নির্দিষ্ট ভরে সমস্ত গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান থাকে যদি উষ্ণতাটা সেম থাকে, মানে এই V ভেরিয়েশন N, আয়তন যগুণ হবে, অণু সংখ্যা তগুণ হবে। এটা একদম সিম্পল ছোট ছোট কোয়েশ্চেন থাকে। এইখান থেকে হচ্ছে যে
চার্লসের বা বয়েলের এই চ্যাপ্টারটা থেকে কিন্তু এইখানে অঙ্ক এইগুলো করলেই এনাফ, এই টাইপগুলো করলেই কিন্তু যে কোনো একটা এই টাইপের থেকে পাওয়া যায় এবং ইজি কোয়েশ্চেন থাকে। নেক্সট যেখান থেকে চ্যাপ্টারটা থাকে সেটা হচ্ছে রাসায়নিক গণনা। রাসায়নিক গণনা থেকেও সহজ সহজেই কোয়েশ্চেন থাকে। রাসায়নিক গণনা, রাসায়নিক গণনা পড়ানোর আগে কিন্তু ছোট ছোট জিনিস আণবিক ভর বার করা শিখতে হয়। আণবিক ভর আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, CO2 কার্বন ডাইঅক্সাইড। তাহলে কার্বন ডাইঅক্সাইডে যদি আণবিক ভর বার করানো হয় তাহলে কার্বনের কত, কার্বনের হচ্ছে আণবিক ভর 12 আর অক্সিজেনের হচ্ছে 16, কিন্তু এখানে কটা আছে, দুটো আছে, তাহলে 2 × 16, তাহলে 12 প্লাস 16 দুগুণে 32, অর্থাৎ এটা হচ্ছে 44। তাহলে 1 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আণবিক ভর হচ্ছে 44 গ্রাম। 1 মোল কথাটার মানে কি? 1 মোল কথাটার মানে হচ্ছে গ্যাসটির আণবিক ভর যদি বার করতে হয় 1 মোল, মোল শব্দের অর্থ হচ্ছে গুচ্ছ, 1 মোল। 1 মোল যে কোনো গ্যাস যদি বলে তাহলে সেটা হচ্ছে গ্যাসটির আণবিক ভর, গ্যাসটির আণবিক ভর। অর্থাৎ যদি বলে যে 1 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আণবিক ভর কত, তাহলে হচ্ছে 44 গ্রাম। 1 মোল জলের ভর কত, জলের হয় H2, হাইড্রোজেনের 1, তাহলে 2 × 1 = 2 আর অক্সিজেনের 16 হচ্ছে 18 গ্রাম। যদি ক্যালসিয়াম কার্বনেট বলে CaCO3, তাহলে ক্যালসিয়াম কার্বনেটের যে 100 গ্রাম, এটাই হচ্ছে তার আণবিক ভর। আর 1 মোল যে কোনো গ্যাসের যদি আয়তন বলে, তাহলে আয়তন যদি বলে তাহলে সেই আয়তনটা হচ্ছে 22.4 লিটার। অর্থাৎ এখানে যদি অঙ্ক থাকে যে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের 1 মোল 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত, তাহলে হচ্ছে 22.4 লিটার। যদি কোশ্চেনে দেয় যে 22 গ্রামের কত হবে, তাহলে 44 গ্রামের যদি 22.4 লিটার হয় তাহলে 1 কত আর 22 গ্রামে কত, ওই নিয়ম করলেই পাওয়া যায়, এভাবে অঙ্ক থাকে। যদি অণুর সংখ্যা বলে যে 1 মোল যে কোনো গ্যাসের অণুর সংখ্যা কত, তাহলে অণুর সংখ্যা অ্যাভোগাড্রোর সংখ্যাটাই হচ্ছে তার অণুর সংখ্যা, অণুর সংখ্যা, অর্থাৎ 6.023 × 10⁻23, এটা হচ্ছে অণুর সংখ্যা। এইখান থেকে দু রকমের অঙ্ক থাকে, একটা ওজন সংক্রান্ত আর একটা আয়তন সংক্রান্ত। অর্থাৎ আণবিক ভর বার করতে হয় যে কোনো একটা, আর না হয় তার আয়তনটা বার করতে হয়। প্রথমে যে কোশ্চেনটা দেওয়া থাকে সেটার কিন্তু ইকুয়েশনটা সম্পূর্ণভাবে লিখতে হয়, তারপর আস্তে আস্তে স্টেপ স্টেপ অনুযায়ী করতে হয়। একটা আমি এক্সাম্পল দিই তাহলে ভালো বুঝতে পারবে। ফার্স্ট এক্সাম্পলটা হচ্ছে কি, যে 10 গ্রাম চুনা পাথর থেকে কি পরিমাণ চুন পাওয়া যায়। ফার্স্ট একটা কোশ্চেন হচ্ছে যে 10 গ্রাম চুনা পাথর, ক্যালসিয়াম কার্বনেট বলা হয়, চুনা পাথর থেকে কি পরিমাণ চুন পাওয়া যায়, ক্যালসিয়াম অক্সাইড চুন পাওয়া যায়। তাহলে দেখো এইখানে আগে চুনা পাথর যে ক্যালসিয়াম কার্বনেট, প্রথমে কি করবে না ইকুয়েশনটা ভালোভাবে লিখবে। তাহলে চুনা পাথর হচ্ছে CaCO3, একে কি করছে উত্তপ্ত করছে, উত্তপ্ত করলে কি পাওয়া যাবে, চুন, চুন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড CaO, আর পড়ে থাকবে কার্বন ডাইঅক্সাইড। এটা না লিখলেও কোনো নেই, কারণ এটা আমাদের অঙ্কতে কথা দেওয়া নেই যে কি কার্বন ডাইঅক্সাইডে কিছু বার করতে হবে, কিছু করতে হবে, এটা কিছু আমাদের কাজে লাগবে না। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের আগে আণবিক ভর বার করি। মনে রাখবে 1 থেকে 20 অবধি যে মৌলগুলো আছে ওগুলোর যদি আণবিক ভর সম্ভবত দেওয়া থাকে না, তার থেকে বেশি থাকলে দেওয়া থাকবে, আবার থাকতেও পারে, থাকলে খুবই ভালো। ক্যালসিয়ামের হয় 40, কার্বনের হয় 12 আর অক্সিজেনের হয় 16, কিন্তু এখানে 3টা অক্সিজেন আছে, তাহলে 3 16 48, তাহলে 48 49 50 60, এটা হচ্ছে 100 গ্রাম। অনেক সময় এটা কোশ্চেন থাকে যে ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ কত, তাহলে টোটাল হচ্ছে 100, তাহলে 100-এর মধ্যে ক্যালসিয়াম কত আছে 40, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ক্যালসিয়ামের শতকরা পরিমাণ 40%। আর ক্যালসিয়াম অক্সাইডের যদি আমরা বার করি তাহলে ক্যালসিয়ামের হচ্ছে 40 আর এটা হচ্ছে অক্সিজেনের হচ্ছে 16, অর্থাৎ 56 গ্রাম। তাহলে এইখানে 100 গ্রামকে যদি উত্তপ্ত করা হয়
তাহলে 100 গ্রামকে উত্তপ্ত করলে 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায়। একে কত আর 10 গ্রামে কত? তাহলে এখানে যদি আমরা লিখি যে 100 গ্রাম চুনাপাথর থেকে চুনাপাথর থেকে 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় বা চুন পাওয়া যায়। 1 গ্রাম কত ঐকিক নিয়মে যেমন করে, 1 গ্রাম চুনাপাথর থেকে 56/100 ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায়। আর 10 গ্রামে কত, কারণ এখানে 10 গ্রামের ভ্যালুটা বার করতে বলেছি। তাহলে 10 গ্রামে কত হবে, এটা ইন্টু 10, 0 0 কাটাই গেল, মানে হয়ে যাচ্ছে 5.6 গ্রাম। এরকম কিন্তু সহজ সহজ কোয়েশ্চেন থাকে। প্রথম ইকুয়েশনটা লিখবে, তারপর আণবিক ভর বার করবে, তারপর যেটা দেওয়া থাকবে সেটা ঐকিক নিয়ম অনুযায়ী করলেই হয়ে যায়। নেক্সট একটা আমরা এক্সাম্পল দিই। 130.8 গ্রাম দস্তা মানে হচ্ছে জিঙ্ক লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করলে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হয়? দেখো কীভাবে লিখবে। তাহলে এখানে জিঙ্ক কার সঙ্গে বিক্রিয়া করছে? লঘু সালফিউরিক অ্যাসিড। কোশ্চেনের মধ্যেই সব দেওয়া থাকবে। জিঙ্ক এর সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিড HCl কি উৎপন্ন হচ্ছে? সম্পূর্ণ বিক্রিয়া করলে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হবে। লঘু সালফিউরিক অ্যাসিড, সরি হাইড্রোক্লোরিক অ্যাসিড নয়, এটা সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করছে। এটা সালফিউরিক অ্যাসিড H2SO4 কি উৎপন্ন হয়? জিঙ্ক সালফেট ZnSO4 প্লাস হাইড্রোজেন। এটা কিন্তু আমাদের কোনো কাজ নেই, শুধু হাইড্রোজেনটা বার করতে হবে। দেওয়া আছে কত? এটা জিঙ্কের হয় 65.4, হাইড্রোজেনের কত না 1, কিন্তু দুটো হাইড্রোজেন থাকার জন্য 2 1 2। তাহলে এইখানে 65.4 গ্রাম জিঙ্ক কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করছে? 2 গ্রাম। তাহলে একে কত আর 130-এ কত? তাহলে এটা 65.4 গ্রাম জিঙ্ক হাইড্রোজেন উৎপন্ন করে। জিঙ্ক থেকে হাইড্রোজেন উৎপন্ন হয়, জিঙ্ক থেকে হাইড্রোজেন উৎপন্ন হয় কত গ্রাম? 2 গ্রাম। একে কত? 1 গ্রামে কত? ঐকিক নিয়ম যেমন করে সিম্পলভাবে। তবে মাধ্যমিকে কিন্তু কোশ্চেন যে খুব একটা জটিল তা কিন্তু আসে না। কোশ্চেন সবার কথা ভেবেই কোশ্চেনগুলো করানো হয়, অর্থাৎ এক্সট্রা অর্ডিনারি ভালো ছেলে, মিডিয়াম ছেলে সমস্তগুলো থেকেই কোশ্চেন করা হয়, অর্থাৎ জেনারেল লেভেলেই কোশ্চেন থাকে। খুব একটা হার্ড করারও দরকার নেই আর খুব একটা সহজ করারও দরকার নেই, কারণ সমস্ত স্টুডেন্টের কথা ভেবেই কোশ্চেন করা হয়। তাহলে 2 × 130.8/65.4, এটা যদি কাটাকাটি করা হয় 4 দুগুণের 2 দ্বারা কাটা যায় সম্পূর্ণ, অর্থাৎ এটা হয়ে গেল কত? 4 গ্রাম। অর্থাৎ 4 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হয়। এটা হচ্ছে ওজন সংক্রান্ত গণনা। আর একটা আয়তন সংক্রান্ত থাকে, যে অর্থাৎ আয়তনটা বার করতে বলে, সেটা একটা করা হচ্ছে যে কীরকমভাবে আয়তন দিয়েও করতে হয়, সেরকম একটা এক্সাম্পল আমি দিই। তাহলে রাসায়নিক গণনা থেকে যে ধরনের কোশ্চেন আছে সেগুলো কিন্তু ইজিলি করা যায়। নেক্সট কোশ্চেন কি আছে দেখো। কি পরিমাণ মার্বেল পাথর মানে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, মার্বেল পাথরকে লঘু HCl অ্যাসিড দ্বারা সম্পূর্ণরূপে বিক্রিয়া ঘটালে STPতে 33.6 লিটার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তাহলে কার সঙ্গে কার বিক্রিয়া ঘটাচ্ছে? মার্বেল পাথর অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট CaCO3 HCl এর সঙ্গে বিক্রিয়া করছে, কি উৎপন্ন হয়? কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে এটা আরও কিছু উৎপন্ন হয়, CaCl2 প্লাস জল এবং তার সঙ্গে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এইখানে দেখো অক্সিজেন আছে 2 আর 1 3, ঠিক আছে, কার্বনও ঠিক আছে, ক্যালসিয়াম এইখানে আছে 2টা আর হাইড্রোজেন হচ্ছে 2টা, তাহলে এখানে 2 দিয়ে দিলেই হয়। 2 HCl একটা দিয়ে দিলে সম্পূর্ণ রাসায়নিকটা অনুসংখ্যা সেম থাকে। তাহলে মার্বেল পাথর একটা করানো হলো, মার্বেল পাথর হচ্ছে কত না 100 গ্রাম। আর কি বার করতে হবে? কার্বন ডাইঅক্সাইডের কত হয়? যে 44 গ্রাম, অর্থাৎ 1 মোল
কার্বন ডাইঅক্সাইড মানে 44 গ্রাম, আর আয়তন হচ্ছে 22.4 লিটার, 22.4 লিটার। তাহলে 33.6 লিটার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। তাহলে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড যদি পেতে হয় তাহলে কত গ্রাম দরকার হচ্ছে? 100 গ্রাম। তাহলে একে কত আর 33.6 লিটারে কত, তাহলে বার হয়ে যাবে। তাহলে এখানে আমরা ঐকিক নিয়মের মতো লিখতে পারি যে কোনো ক্ষেত্রে আয়তন দ্বারা অঙ্কটা করতে হয়, কোনো ক্ষেত্রে আণবিক ভর দ্বারা। তাহলে 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড পেতে গেলে বা কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়, কার্বন ডাই অক্সাইড পাওয়া যায় 100 গ্রাম, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে। তাহলে 1 লিটারে কত? 100/22.4 লিটার। আর এখানে কত দেওয়া আছে না, 33.6 লিটার। অর্থাৎ কোন ক্ষেত্রে আয়তন থেকে অঙ্কটা করতে হয়, কোন ক্ষেত্রে আণবিক ভর দ্বারা, ঐকিক নিয়ম অনুযায়ী। যখন যেটা দেওয়া থাকবে 22.4 ইন্টু 33.6, এটা আশা করি কত কাটবে, এটা যদি কাটাকাটি করি তাহলে আমাদের 150 গ্রাম উৎপন্ন হয়। কাটাকাটি করলে এটা 150 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হয়। তাহলে এখানে কি পরিমাণ মার্বেল পাথর, অর্থাৎ 150 গ্রাম মার্বেল পাথর বা ক্যালসিয়াম কার্বনেট। রাসায়নিক গণনা থেকে এই ধরনের এই কোশ্চেন আসে, এগুলো করলেই যথেষ্ট। তাহলে আমাদের গ্যাসের আচরণ হয়ে গেল, রাসায়নিক গণনা হয়ে গেল। নেক্সট যে টপিকটা আছে সেটা হচ্ছে আলো। আলো আর চলতড়িৎ, এই দুটো একটু করলেই ইজিলি কোশ্চেনগুলো করতে পারা যায়। আলো থেকে যে কোশ্চেন যে আসে একদম সহজ সহজ কোশ্চেন আসে, জাস্ট এগুলো করলেই হয়ে যায়। শর্ট কোশ্চেনও দেয়, বড় কোশ্চেন সাধারণত দেয় না, একদম শর্ট কোশ্চেন 1 নম্বর কোশ্চেন বললেই এনাফ। প্রথমে যে কোশ্চেনটা আসে আলো থেকে, যে প্রতিফলন থেকে ছোট ছোট অঙ্ক হয় কীরকম, দেখো একটু জাস্ট বুঝতে পারলেই ইজিলি করতে পারবেন। প্রতিফলনের সূত্র কি, যে আপাতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে, আর আপাতন কোণ আর প্রতিফলন কোণের মানটা কি থাকে, সমান থাকে। দেখো এইটা হচ্ছে একটা প্রতিফলক তল। প্রতিফলক তল আমরা মিরর বলতে পারি, আয়না বলতে পারি। এটা হচ্ছে অভিলম্ব, আর এইটা হচ্ছে আপাতিত রশ্মি, আর এইটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। এই অভিলম্বর সঙ্গে যে কোণটা করে সেটা হচ্ছে আপাতন কোণ, ইনসিডেন্ট অ্যাঙ্গেল, আর এটা হচ্ছে রিফ্লেক্টেড অ্যাঙ্গেল। আর এই আপাতন কোণটা প্রতিফলন কোণের মানটা কি থাকে, সমান হয়। আচ্ছা, যদি আলোক রশ্মিটা কোনো এরকম বাধা অর্থাৎ কোনো মিরর যদি না পায় তাহলে কি হতো, তাহলে সোজা এইভাবে এটা চলে যেত, তাই তো। তাহলে কতটা যাওয়ার ছিল এইভাবে চলে গেল এইভাবে, তাহলে কতটা বাঁকিয়ে গেল, এটাকে বলা হয় চ্যুতি, ডেল্টা, এটাকে বলা হয় চ্যুতি। তাহলে এইটা হচ্ছে একটা দেখো সরলরেখা। তাহলে সরলরেখার ক্ষেত্রে আমরা কি জানি, যে একটা সরলরেখা মানে হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ আই প্লাস আর প্লাস ডেল্টা ইজিক্যাল টু 180 ডিগ্রি। আবার আমরা কি জানি, যে ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা রিফ্লেক্টেড অ্যাঙ্গেলের সঙ্গে কি হয়, সমান হয়। তাহলে এই দুটো যদি সমান হয় তাহলে এটাকে আমি এটাকেও আই লিখতে পারি, তাহলে 2i প্লাস ডেল্টা সমান 180 ডিগ্রি। অর্থাৎ ডেল্টা বা চ্যুতি কোণ কতটা বেঁকে গেল, ডেভিয়েশন অ্যাঙ্গেল, সেটা হয় 180 ডিগ্রি মাইনাস 2i। এইখান থেকে করলেই হয়ে যাবে অঙ্ক। অর্থাৎ যদি দেওয়া থাকে যে আপাতন কোণের মানটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে চ্যুতি কোণ কত, আপাতন কোণ 30 ডিগ্রি, আপাতন কোণ দেওয়া থাকে 30 ডিগ্রি, অর্থাৎ আয়ের ভ্যালুটা 30 ডিগ্রি। তাহলে চ্যুতি কত হয় না, 180 মাইনাস 2 ইন্টু 30, তাহলে 180 মাইনাস 3 দুগুণে 60, তাহলে 120 ডিগ্রি ইজিলি বার হয়ে গেল। যদি বলে যে আলোক রশ্মিটা একদম লম্বভাবে পড়ছে, মানে এটা যদি তল হয়, এটা যদি মিরর হয়, আলোক রশ্মিটা যদি লম্বভাবে পড়ে এইভাবে যদি লম্বভাবে পড়ে,
তাহলে লম্বভাবে যদি পড়ে তাহলে আপাতন কোণের মান কত? আপাতন কোণটা আমরা কি দেখছি, যে লম্বর সঙ্গে যে কোণটা করছে সেটা হচ্ছে আপাতন কোণ। এটা অভিলম্ব, অভিলম্বের সঙ্গে যে কোণটা করছে সেটা হচ্ছে আপাতন কোণ। একদম অভিলম্বের সঙ্গে যদি পড়ে, সোজাভাবেই পড়ে, তাহলে আপাতন কোণের মানটা কত? 0 ডিগ্রি। তাহলে আপাতন কোণের মানটা যদি 0 ডিগ্রি হয়, আয়ের ভ্যালুটা যদি 0 হয়, তাহলে ডেল্টা সমান কত হবে? 180 ডিগ্রি। তাহলে চ্যুতি কত হবে? 180 ডিগ্রি, মানে যেভাবে পড়ছিল সেইভাবেই ওটা উপর দিকে চলে যাবে। তাহলে সম্পূর্ণ হবে 180 ডিগ্রি। এরকম ধরনের অঙ্ক থাকে। আরেকটা থাকে কি, প্রতিসরণের থেকে অঙ্ক, চ্যুতির ভ্যালুটা বার করতে বলে। প্রতিসরণ থেকে কীরকম থাকে দেখো, আমরা জানি যে ঘন মাধ্যম থেকে যদি লঘু মাধ্যম বা লঘু মাধ্যম থেকে আলোক রশ্মি ঘন মাধ্যমে যায় তখন তার চ্যুতি ঘটে। দেখো এটা যদি ঘন মাধ্যম হয় বা এটা যদি আমরা লঘু মাধ্যম দেখি, এটা হচ্ছে লঘু, এটা হচ্ছে ঘন। তাহলে আলোক রশ্মি যাচ্ছে এটা এরকম ঘন মাধ্যম থেকে, আর লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আমরা জানি আলোক রশ্মিটা কী হয়? অভিলম্ব দিকে সরে আসে, অভিলম্বের দিকে সরে আছে। অর্থাৎ এইটা যদি আপাতন কোণ হয় তাহলে এইটা হচ্ছে প্রতিসরণ কোণ। যদি আলোক রশ্মিটা কোনো রকম বেন্ডিং না হতো, বাঁকতো, তাহলে কীভাবে চলে যেত? আলোক রশ্মিটা সোজাইভাবে চলে যেত। তাহলে কতটা বাঁকলো সেটাই হচ্ছে চ্যুতি, ডেল্টা। তাহলে এখানে আমরা বলতে পারি যে আপাতন কোণ কার সঙ্গে সমান হয়? আপাতন কোণটা এইটা পুরাটা কোণ, এই পুরা কোণটা পুরা কোণের সঙ্গে সমান, বিপরীত কোণ অনুযায়ী পুরা কোণ সঙ্গে সমান। তাহলে বাঁকলো কতটা? না এইটুকুটা। তাহলে আমরা ডেল্টা সমান বলতে পারি, আগে দেখো যে এই কোণটা পুরা কোণটার সঙ্গে সমান, অর্থাৎ আই সমান ডেল্টা প্লাস আর। তাহলে ডেল্টা সমান কত? আই মাইনাস আর, আই মাইনাস আর। এইটাই হচ্ছে চ্যুতিকোণ। সহজ পদ্ধতি যদি এত মনে না থাকে, মনে রাখবে প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতিকোণ যদি বার করতে বলে সর্বদা বেশি থেকে কমটা বিয়োগ করে দেবে। লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম, যাই বলুক না কেন বেশিটা থেকে কমটা বিয়োগ করে দেবে, তাহলে চ্যুতিটা বার হয়ে যাবে। অর্থাৎ আপাতন কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে অবশ্যই প্রতিসরণ কোণটা 60 ডিগ্রি থেকে কম হবে। প্রতিসরণ কোণের যে ভ্যালুটা যদি 20 ডিগ্রি থাকে তাহলে 60 থেকে কত হয়? 40 ডিগ্রি। এক কথায় বিয়োগ করে দিলেই তার চ্যুতিকোণের মানটা বার হয়ে যায়। নেক্সট এক থেকে কোয়েশ্চেন থাকে আলোর, যে বক্রতা ব্যাসার্ধ আর ফোকাসের মধ্যে সম্পর্ক এবং সেইখান থেকে অঙ্ক। সেইখান থেকে যদি অঙ্ক আমরা বার করতে বলি তাহলে কীভাবে বার হবে? যে আর সমান হয় 2 ইন্টু এফ, অর্থাৎ ফোকাস দূরত্বকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে আমরা বক্রতা ব্যাসার্ধ পাওয়া যায়। এইখান থেকে ছোট ছোট অঙ্ক দেয়, এটা দিয়ে দেবে যে বক্রতা ব্যাসার্ধ 30 সেন্টিমিটার, বক্রতা ব্যাসার্ধ 30, তাহলে ফোকাস কত? এরকম যদি কোয়েশ্চেন দেয় তাহলে এখানে এফ সমান কী হবে? না r/2, অর্থাৎ 30 বাই যদি 2 বার করি তাহলে হচ্ছে 15। একদম সহজ সহজ অঙ্ক, এইখান থেকে আমরা বার করতে পারি। আরেকটা দেয় প্রতিসারাঙ্ক থেকে, প্রতিসারাঙ্ক থেকেও শর্ট কোয়েশ্চেন থাকে, যেমন গ্যাসের আচরণ থেকে বড় কোয়েশ্চেন থাকে 2 নম্বর 3 নম্বর, এখান থেকে কিন্তু সব শর্ট কোয়েশ্চেন। প্রতিসারাঙ্কর ক্ষেত্রে বার করতে হয় প্রতিসারাঙ্ক সমান কাকে বলে? না শূন্য মাধ্যমে আলোর বেগ সি বা ওই মাধ্যমে আলোর বেগের যে অনুপাত সেটাকে বলা হয় প্রতিসারাঙ্ক। এইখান থেকে বার হয়ে যাবে। আমরা দেখছিলাম যে টেস্ট পেপার করার সময় এখান থেকে কিন্তু অনেক অঙ্ক আসছিল, যে কোনো মাধ্যমে আলোর বেগ, এরকম কোয়েশ্চেন ছিল যে কোনো মাধ্যমে আলোর যে বেগ, আলোর বেগ হচ্ছে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড, ওই মাধ্যমের প্রতিসারাঙ্ক কত? শূন্য মাধ্যমে আলোর বেগ যেটা হয়, শূন্য মাধ্যমে আলোর বেগ যেটা সবসময় মনে রাখবে, শূন্য মাধ্যমে আলোর বেগ হয় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। সব থেকে হাই ভেলোসিটি হচ্ছে আলোর বেগ শূন্য মাধ্যমে। তাহলে এই মাধ্যমের প্রতিসারাঙ্কটা যদি বার করতে হয় তাহলে কীভাবে বার করব? 3 × 10⁸/2 × 10⁸। এটা প্রতিসারাঙ্ক বার হয়ে গেল 3/2। এখান থেকে আমরা অঙ্ক ইজিলি করতে পারি। আরেকটা চ্যুতিকোণ প্রিজমের ক্ষেত্রে থাকে, ওটা থেকে অঙ্ক না থাকে না, কিন্তু এটা কিন্তু এবারে প্রমাণটা খুব ইম্পর্টেন্ট।
প্রিজমের মধ্য দিয়ে চ্যুতিকোণের রাশিমালা এইটা, যে ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এ, এটি কিন্তু করে রাখবে এবার, এটা খুব এবার আসার সম্ভাবনা। আরেকটা কোশ্চেন থাকে যে রৈখিক বিবর্তন থেকে, রৈখিক বিবর্তন, রৈখিক বিবর্তন ব্যাপারটা কি? রৈখিক বিবর্তন ব্যাপারটা হচ্ছে কি, যে প্রতিবিম্বের দূরত্ব বা বস্তুর দূরত্ব বা আমরা প্রতিবিম্বের উচ্চতা বা বস্তুর উচ্চতার অনুপাতকে বলা হয় রৈখিক বিবর্তন। অর্থাৎ মনে করো এটা যদি বস্তু হয় আর প্রতিবিম্ব যদি এটা হয়, এটা যদি প্রতিবিম্ব হয়, তাহলে প্রতিবিম্বের উচ্চতা বা প্রতিবিম্বের দূরত্ব বস্তুর উচ্চতা বা বস্তুর দূরত্বের যে অনুপাত সেটা হচ্ছে রৈখিক বিবর্তন। অর্থাৎ আমরা রৈখিক বিবর্তনকে এম দ্বারা লেখা হয়, প্রতিবিম্বের দূরত্বকে ভি দ্বারা, বস্তুর দূরত্বকে ইউ দ্বারা, বা প্রতিবিম্বের হাইট এটাকে ইমেজ বলে, আর এটাকে বলা হয় অবজেক্ট, এর যে রেশিও সেটাকে রৈখিক বিবর্তন বলে। এইখান থেকে এরকম সহজ থাকলে ইজিলি এটা করতে পারা যায়। আলো থেকে এইখান থেকে করলে না, এখান থেকে শুধু শর্ট কোয়েশ্চেন থাকে, এগুলো ইজিলি করতে পারবে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে চলতড়িৎ। চলতড়িৎ থেকে কী ধরনের কোয়েশ্চেন থাকে দেখো, এখান থেকে 1 নাম্বারও ম্যাথমেটিক্যাল টার্ম থাকে বা 2 নাম্বারও থাকে। ফার্স্ট যেটা হচ্ছে যে আধান, আধান বা চার্জ। আধান মনে রাখবে যে নেচারের সব থেকে ক্ষুদ্রতম আধান হচ্ছে একটা ইলেকট্রনের আধান। একটা ইলেকট্রনের আধান হচ্ছে 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম। তাহলে একটা ইলেকট্রনের যদি এই আধান থাকে, যদি বলে 5টা ইলেকট্রন মানে কত আধান, তাহলে 5 গুণিত ই, অর্থাৎ কিউ সমান এন ইন্টু ই। একদম সহজ, একটা ইলেকট্রনের আধান এত, তাহলে 5টার আধান কত, বা বলে দেবে মোট আধান হচ্ছে এত কুলম, তাহলে এখানে ইলেকট্রনের সংখ্যা কত, সেখান থেকে বার করতে পারে। একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবে ভালো। একটি ধনাত্মক আধানে আহিত বস্তুতে আধানের পরিমাণটা দেওয়া আছে এত কুলম, কতগুলো ইলেকট্রন পাওয়া যায়। তাহলে আমরা জানি কি একটা ইলেকট্রন মানে হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 এত কুলম। তাহলে এখানে কটা ইলেকট্রন আছে, তাহলে একটা ইলেকট্রন যদি এত হয়, তাহলে দেখো এখান থেকেও লিখতে পারি বা ডাইরেক্টও আমরা করতে পারি, এন সমান কিউ বাই ই। তাহলে কিউর ভ্যালুটা কত দেওয়া আছে, 4.8 ইন্টু 10⁻17 বাই 1.6 ইন্টু 10⁻⁻19। 16 3 দিয়ে কাটা গেল, 19 ছিল এটা, তাহলে কত হয়ে যাবে, 2 শূন্য হয়ে যাবে। 19 ছিল, 17টা চলে গেল, তাহলে কত হবে 300। তাহলে এন সমান হবে 300, 300টা ইলেকট্রন এখানে পাওয়া যায়। তাহলে এটা করতে পারা যাবে। নেক্সট আছে যে আধান আর কার্যের মধ্যে সম্পর্ক কি। আচ্ছা, আরেকটা কথা মনে রাখবে যে আধান যদি একটা স্থির থাকে তাহলে কোনো রকম কিন্তু কারেন্ট তৈরি করে না। আধানটা যদি গতিশীল হয় তখনই কিন্তু কারেন্ট তৈরি হয়। অর্থাৎ কারেন্ট সমান আমরা বলতে পারি একক সময়ে যে পরিমাণ আধান চালিত হয়, আই সমান কিউ বাই টি। এইখান থেকেও কোশ্চেন দিতে পারে, যে বলে দিল যে একক সময়ে, বা এখানে বলে দিল যে কত সময়ে, এরকম যদি একটা অঙ্ক দিয়ে দিই যে কত সময়ে 720 কুলম আধান প্রবাহিত হলে, আধান প্রবাহিত হলে তড়িৎ প্রবাহ 3 অ্যাম্পিয়ার হবে, কারেন্টটা হবে 3 অ্যাম্পিয়ার। এরকম যদি দেওয়া থাকে, তাহলে দেখো এখানে আই সমান কিউটি, তাহলে আইটা কত দেওয়া আছে 3 অ্যাম্পিয়ার 720, আর এখানে টিটা বার করতে হোক, তাহলে টি সমান কত হয়ে যাবে 720/3, 3 দুগুণে 6, 7 3 4 12, 240 সেকেন্ড। এরকমও কিন্তু দেওয়া থাকে। বা কোনো ক্ষেত্রে কারেন্টটা বার করতে বলবে, এই ইকুয়েশন থেকে কিন্তু এটা ইজিলি হয়ে যাবে। তারপর যেটা আছে যে কার্য আর আধানের মধ্যে সম্পর্ক। অসীম দূরত্ব থেকে একটি একক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে তার বিভব বলে। অর্থাৎ অসীম দূরত্ব থেকে একটা একক আধানকে আনতে, ভি মানে হচ্ছে বিভব আর ডাব্লিউ মানে কার্য, একক আধানকে যে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বলা হয় তার বিভব পার্থক্য, বা ডাব্লিউ সমান আমরা ভি। তাহলে একক আধানকে যদি ভি পরিমাণ আনতে কাজ করতে হয়, তাহলে কিউ পরিমাণকে আনতে কত কাজ করতে হবে না, ডাব্লিউ সমান ভি ইন্টু কিউ।
এখান থেকে ছোট্ট কোয়েশ্চেন দিতে পারে যে 10 ভোল্ট বিভব প্রভেদের মধ্যে একটা 5 কুলম আধানকে আনতে কত কার্য করতে হবে, জাস্ট গুণ করে দিলেই হয়। যে এরকম যদি দিয়েছে 10 ভোল্ট বিভব প্রভেদের মধ্যে 5 কুলম আধানকে নিয়ে আসতে 5 কুলম আধানকে নিয়ে আসতে কত কার্য করতে হয়। তাহলে এটা কত হবে, কার্য সমান বিভব ইন্টু আধান, অর্থাৎ 10 গুণিত 5 মানে 50 জুল। এই তো কোনো ক্ষেত্রে কার্যটা দেওয়া থাকে, বিভবটা বার করতে বলে, তাহলে যখন বিভব সমান কার্য বাই আধান, এখান থেকে ইজিলি একটা অঙ্ক হয়ে যায়, একদম সহজ সহজ। নেক্সট আছে যে পরিবাহীর রোধ ওহমের সূত্র অনুযায়ী বলে কি, যে দুই প্রান্তের কোনো পরিবাহী দুই প্রান্তের বিভব প্রভেদ তার প্রবাহ মাত্রার সঙ্গে সমানুপাতিক। বিভব প্রভেদকে ভি, প্রবাহ মাত্রাকে আই। তাহলে এর ক্ষেত্রে যদি ইকুয়েশনটা করতে হয় তাহলে ভেরিয়েশনের জায়গায় সমান, তার সঙ্গে আই ইন্টু আর। এখান থেকে যদি ছোটো অঙ্ক দিই যে 3 এম্পিয়ার কারেন্টের মধ্যে দিয়ে 3 এম্পিয়ার কারেন্ট কোনো পরিবাহের মধ্যে দিয়ে 3 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়, আর পরিবাহের রোধটা হচ্ছে 5 ওহম, তাহলে বিভব প্রভেদ কত। বা এরকম দিয়ে দেই যে 10 ভোল্ট বিভবের মধ্য দিয়ে বিভব প্রভেদের মধ্য দিয়ে কোনো পরিবাহীর মধ্য দিয়ে বিভব প্রভেদের মধ্য দিয়ে কোনো পরিবাহীতে এখানে বলে দিল যে 5 এম্পিয়ার তড়িৎ প্রবাহ বা কারেন্ট প্রবাহিত হয়, তাহলে রোধ কত। তড়িৎ প্রবাহ হলে রোধ কত, এরকম যদি একটা কোয়েশ্চেন দেয়া দেয় তাহলে সিম্পল বার করবে 10 ভোল্ট, তাহলে ভি এর জায়গায় 10 আর কারেন্ট এর জায়গায় 5 এম্পিয়ার। তাহলে এখানে কি পড়ানো হলো, ভি সমান আই ইন্টু আর, আরটা হচ্ছে রোধ, তাহলে আর সমান ভি বাই আই, অর্থাৎ 10/5 সমান এটা হয়ে গেল কত, 2 ওহম। এইখান থেকে কোয়েশ্চেন দেয়, ইজিলি করতে পারে যাবে। তারপর রোধটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে না, পরিবাহীর দৈর্ঘ্যের উপর, আর একটা প্রস্থচ্ছেদের উপর, আর একটা হচ্ছে উষ্ণতার উপর। যে পরিবাহীর রোধ, এই রোধটা দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক হারে পরিবর্তিত হয়, আর প্রস্থচ্ছেদের সঙ্গে ব্যস্তানুপাতিক। মানে একসঙ্গে যদি আমরা লিখি তাহলে আর ভেরিয়েশন এল বাই এ, অর্থাৎ আর সমান যদি একটা ধ্রুবক আমরা রো বসে তাহলে রো ইন্টু এল বাই এ। এখান থেকে ইজিলি অনেকটা দৈর্ঘ্য দিয়ে দিল, প্রস্থচ্ছেদ দিয়ে দিল, আরটা ইজিলি বার করা যায়। যদি কোনো পরিবাহীর ক্ষেত্রে রোধাঙ্ক কিন্তু একটা নির্দিষ্ট পরিবাহীর ক্ষেত্রে একই থাকে, তারটার যদি কোনো পরিবর্তন না হয়, অর্থাৎ পুরোটা যদি কপার হয়, পুরোটা যদি গোল্ড হয়, তাহলে কিন্তু রোটা সেম থাকে। এখান থেকে একটু ছোটো ছোটো অঙ্ক দেয়। আর একটা সব থেকে বেশি যেটা টেস্ট পেপারে দেখা যাচ্ছে যে সিরিজ আর প্যারালাল, শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায়ের মধ্যে তুল্য রোধ, এটা কিন্তু পরীক্ষায় অবশ্যই আসবে। আমি করে দিই যে রোধকে দুইভাবে যোগ করা হয়, একটা হচ্ছে শ্রেণী সমবায়, একটা হচ্ছে সমান্তরাল সমবায়। শ্রেণী মানে হচ্ছে পরপর যোগ, আর সমান্তরাল মানে হচ্ছে সমান্তরাল একটা শেষের সঙ্গে একটা শেষ প্রথমে যোগ। দেখো শ্রেণী মানে হচ্ছে এইরকম পরপর, এখানে যদি একটা দেওয়া থাকে 2 ওহম, এটা যদি দেওয়া থাকে 3 ওহম, তাহলে তুল্য রোধ যদি বার করতে হয় তাহলে জাস্ট যোগ করে দিলেই হয়ে যায় 5 ওহম। আর সমান্তরাল ক্ষেত্রে কি হয়, এইখান থেকে কিন্তু পরীক্ষায় একটা অবশ্যই আসবে। এখানে যদি দেওয়া থাকে 4 ওহম, এখানে দেওয়া থাকে যদি 6 ওহম, তাহলে তার সমান্তরাল সমবায়ের তুল্য রোধ বার করতে গেলে 1/r = 1/4 + 1/6। লসাগু কত, 12, তাহলে 4 দিয়ে 3 4 12, 6 2 12, তাহলে 3 2 5/12। এটা কিন্তু 1/r এর ভ্যালু 5/12, তাহলে r সমান এটা হয়ে যাবে, এটা উল্টে গেল, তাহলে 12/5 এত ওহম, মানে এটা যদি গুণ করি তাহলে 2.4 ওহম। এইভাবে সমান্তরাল সমবায়ে রোধটা বার করতে হয়। আরেকটা আছে কি না, পাওয়ার থেকেও কিন্তু ছোট ছোট অঙ্ক থাকে। তড়িৎ ক্ষমতা,
তড়িৎ ক্ষমতা, এগুলি কিন্তু আগে থেকে না পড়া থাকলে একটু জটিল লাগবে। তড়িৎ ক্ষমতা পি সমান ভি ইন্টু আই, যে কোনো একটা মনে রাখবে, সেইখান থেকে যে সমীকরণ দেখ না কেন এটা ইজিলি করতে পারবে। পি সমান ভি ইন্টু আই, ক্ষমতা সমান কার্যময় সময়, সেইখান থেকে ইকুয়েশনটা আসে। এখানে কোনো একটা ভোল্টেজ দেওয়া থাকে, এবার ক্ষেত্রে কোনো ক্ষেত্রে যদি রোধটা দেওয়া থাকে তাহলে পি সমান, এখানে যদি আমরা আয়ের মানটা বসায় দেওয়া হয়, ভি সমান ওহমের সূত্র অনুযায়ী আয়ার, তাহলে আই সমান কী হবে ভি বাই আর, তাহলে এখানে যদি মানটা বসাই ভি সমান ভি বাই আর, তাহলে পি এর মানটা তখন কত পাওয়া যাবে ভি স্কোয়ার বাই আর। এইখান থেকে ইজিলি অঙ্ক করা যায়। দেখো একটা অঙ্ক আমি বলি যে 220 ভোল্ট 60 ওয়াট, দু ধরনের বাতি আছে, একটা 220 ভোল্ট 60 ওয়াট, আরেকটা হচ্ছে 110 ভোল্ট, একটা হচ্ছে 60 ওয়াট। দু ধরনের বাতি আছে, বলছে দুটি রোধের অনুপাত কত। এই দুটি বাতির রোধের অনুপাত কত, রোধের অনুপাত কত, এগুলো সব চলাচলের থেকে। তাহলে এখানে কি দেওয়া আছে, ভোল্ট দেওয়া আছে, তাহলে একটু কি পড়ানো হলো যে পি সমান ভি স্কোয়ার বাই আর। তাহলে এখানে দেখো, তাহলে এটা যদি আমি কি বার করতে হবে, রোধের অনুপাত আর, তাহলে আর সমান কি হবে না ভি স্কোয়ার বাই পি। তাহলে এখানে দেখো দুটার ওয়াট কিন্তু সেম আছে, এটাও 60 ওয়াট এটাও 60 ওয়াট, যদি না থাকতো তাহলে মানগুলো বসাতে হতো। তাহলে দেখো এটা যদি আমি R1 দিয়ে লিখি তাহলে R1 সমান কী হবে না ভি1 স্কোয়ার বাই পি1, যদি R2 দিয়ে লেখানো হতো তাহলে ভি2 স্কোয়ার বাই পি2, এটা যদি আমরা বাই করি R1 বাই R2 তাহলে কি পাওয়া যাবে না ভি1 স্কোয়ার বাই পি1 ইন্টু, এটা দেখো বাই করছে তাহলে পি2টা কী হবে উপরে উঠে যাবে, তাহলে পি2 বাই ভি2 স্কোয়ার। তাহলে মানগুলো যদি বসানো হয় R1 বাই R2 তাহলে কি পাওয়া যাবে ভি1 স্কোয়ার, ভি1 স্কোয়ার মানে এটা প্রথমে ভি, তাহলে 220 ইন্টু 220 বাই পি1টা কত দেওয়া আছে 60, পি2টা কত দেওয়া আছে 60, এটা দিয়ে আছে ভি2টা কত 110, তাহলে 110 ইন্টু 110, সাইডে সাইডে কাটা গেল, শূন্য দুটো ধরে কাটা গেল, 11 দুগুণে 22, 11 দুগুণে 22, অর্থাৎ এটা কত পাওয়া গেল R1 ইজটু R2 যদি আমরা বলি তাহলে 4:1। এইভাবে অঙ্ক থাকে। আরেকটা অঙ্ক থাকে যে বিওটি দিয়ে এত ইউনিট বিল এসেছে তাহলে কত টাকা উঠবে, সেটাও আমি একটা শর্ট নিয়ম বলে দিচ্ছি যে কীভাবে বার করবে। এক বিওটি মানে হচ্ছে কি যে 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো তড়িৎ যন্ত্র 1 ঘন্টা চললে যে পরিমাণ তড়িৎ শক্তি খরচা করে তাকে বলা হয় বিওটি বা ইউনিট। এক বিওটি এটা কি হবে বোর্ড অফ ট্রেড ইউনিট, যে 1 কিলোওয়াট, প্রথমে যেগুলো দেওয়া থাকবে সেটাকে কিলোওয়াটে বার করবে, কিলোওয়াট ইন্টু আওয়ার ঘন্টা বার করবে, তাহলেই কত ইউনিট বিল আসবে সেটা বার হয়ে যাবে। যদি ওয়াটটা যদি থাকে কিলোওয়াটে যদি বার করতে হতো এটাকে 1000 দ্বারা ভাগ করে দিবে, তাহলে কিলোওয়াট বার হয়ে গেল, তারপর সেটাকে ঘন্টা দ্বারা গুণ করবে, তাহলে 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন 1 ঘন্টা চলে যে পরিমাণ তড়িৎ শক্তি খরচা করে সেটাকে বলা হয় বিওটি। একটা এক্সাম্পল দিই তাহলে ভালো বুঝতে পারবে। একটি বাড়িতে দুটি 60 ওয়াটের বাতি এবং দুটি 80 ওয়াটের পাখা, তাহলে একটা যদি মোট পাওয়ার কত হবে, মোট ক্ষমতা দেখো কোশ্চেনটা ভালো করে পড়ো, দুটি 60 ওয়াট বাতি আর দুটি 80 ওয়াটের পাখা, তাহলে একটার যদি 60 ওয়াট হয় তাহলে দুটি কত হবে 2 ইন্টু 60 প্লাস দুটি 80 ওয়াটের পাখা মানে 2 ইন্টু 80, তাহলে মোট কত হয়ে গেল 60 দুগুণে 120 প্লাস 8 দুগুণে 160, মানে 0 6 আর 2 8 1 1 2 280 ওয়াট, 280 ওয়াট হয়ে গেল। দৈনিক 5 ঘন্টা করে চলে, তাহলে প্রতি ইউনিট দাম যদি 4 টাকা হয় তাহলে 1 মাসে কত খরচা হবে, তাহলে সময় এখানে কত হচ্ছে
যে দৈনিক একদিনে যদি 5 ঘন্টা চলে তাহলে এক মাসে কত চলবে? 5 ইন্টু 30 মানে 3 5 15 150 ঘন্টা। তাহলে আমি কি বলেছি ওয়াট ইন্টু ঘন্টা, তাহলে ইউনিট হয়ে গেল। তাহলে কত ইউনিট বিল আসবে এখানে হচ্ছে না 280 ইন্টু 150। এইটা কিন্তু ওয়াটটা কিলো ওয়াটে যদি করতে হয় তাহলে এটাকে 1000 দ্বারা ভাগ, এটা কিন্তু কিলো ওয়াটে করতে হয়। তাহলে 0 0 কাটাই গেল, 0 0 কাটাই গেল, 5 3 5 15, 5 2 10, 2 দিয়ে 14 দুগুণে 3 14 42 ইউনিট বিল আসবে করবে। এবার 1 ইউনিটে যদি 4 টাকা হয় তাহলে 42 ইউনিটে কত হবে? তাহলে টাকা খরচ যদি আমরা এখানে বার করি, টাকা খরচ তাহলে কি হবে 42 ইন্টু 4 অর্থাৎ 4 দুগুণে 8, 4 4 16, 168 টাকা। এরকম ছোটো ছোটো অঙ্ক আসবে। এই অঙ্কগুলোই আসবে, এর কোনো মানে নেই, কিন্তু এরকম ধরনের অঙ্ক আসবে। এগুলো যদি ভালো করে সব কিছু টাইপগুলো একবার করে করো, 2-3 বার যদি রিভিশন করো, তাহলে মনে হয় না ভৌত বিজ্ঞানের যে অঙ্ক থেকে কোনো অসুবিধা হবে, সবগুলোই কিন্তু ইজিলি করতে পারবে। ঠিক আছে, আমাদের ক্লাস এত দূর অবধি। থ্যাংক ইউ।